পিছনে যে গল্পগুলো আছে, এই গল্প শুধুমাত্র একজন দুইজনের না, বিগত সময়ে প্রত্যেকটা ব্যক্তি, ইভেন যারা পরবর্তীতে রাজনীতিতে ঢুকেছে, তাদেরও এই গণরুম গেস্টরুমের ভয়াবহ স্মৃতি আছে। এমন হয়েছে যে অত্যাচারের ভয় দেখিয়েই এই গণরুমে বা গেস্টরুমে আসতে বাধ্য করা হতো। আমি উদাহরণ হিসেবে যদি ছোট্ট একটা উদাহরণ দেই, যে গণরুমের কিছু নিয়ম ছিল, এই নিয়মগুলোর ব্যত্যয় ঘটলে সাথে সাথে সবাইকে ডাকা হতো। মানে বিষয়টা হচ্ছে সেনাবাহিনীর ব্যারাকের ভিতরে যে সিস্টেম, এই সিস্টেমটা ইমপ্লিমেন্ট করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে। এখানে একটা নিয়ম ছিল যে বাহিরে ইমিডিয়েট সিনিয়র কাউকে দেখলে তাকে সালাম দিতে হবে। কোনো কারণে যদি মিস হয়ে যায়, আমি সাপোজ আমি একজনকে, সে আমার পিছন দিয়ে গেছে, আমি দেখি নাই, এটার জন্য আমাকে পানিশ পানিশ করা হবে। এর চেয়ে ভয়াবহ আমার মনে হয় আর কিছু হতে পারে না। সাপোজ একজন এই ভুলটা করে ফেলছে, যে একজনকে দেখছে, সালাম তার কাছে যায় নাই বা সালাম দেয় নাই, তাকে ওই দিন রাতে ধরা হবে, তাকে টর্চার করা হবে, তাকে বোঝানো হবে এবং তাকে দেখায় অন্যদেরকে উদাহরণ দেওয়া হবে যে তোমরা যদি ওর মতো স্কিপ করে যাও, কোনো ভাই সামনে দিয়ে চলে গেছে কিন্তু সালাম দাও নাই, তাহলে তোমাদেরকে এরকম পানিশমেন্ট দেওয়া হবে। এবং পানিশমেন্টের ধরন ছিল অভিনব। আমরা সাধারণত মনে করি যে জাস্ট চট থাপ্পড় এতটুকুই মানে সীমাবদ্ধ ছিল না। প্রত্যেকটা সেশনে প্রথম বর্ষে যারা থাকতো তাদের প্রত্যেকের জন্য একটা করে স্টাম্প কেনা লাগতো। স্টাম্প বাধ্যতামূলক থাকতে হবে এবং ওই স্টাম্পগুলো ব্যবহার করতো ওই সিনিয়র যারা গেস্ট রুম নিতেন। এবং সবচেয়ে ভয়াবহ আমার কাছে মনে হয়েছে আমারই ব্যাচমেট যারা গণরুমের ভয়াবহ যে মানে পরিবেশের মধ্যে দিয়ে উঠে আসছে, তাদের ভিতরে কয়েকজন আবার সেই ওদের মতো রাক্ষস হয়ে গেছে, ওদের মতো আবার গেস্ট রুম নেওয়া শুরু করছে, যারা জুনিয়র তাদের গেস্ট রুম নেওয়া শুরু করেছে। তো এইটা একটা প্রসেস ছিল, একটা মানে পাজল ছিল। এই পাজল থেকে আসলে বের হয়ে কেউ যে কথা বলবে এরকম সক্ষমতা স্টুডেন্টদের ছিল না। যারা কথা বলতে গেছে তাদেরকেই মুখ বন্ধ করে দেওয়া হয়। যদি মানে কাউকে সন্দেহ বশত যদি মনে হয় যে ও হয়তো প্রকাশ করে দিতে পারে, ওকে আলাদাভাবে ডাকা হতো একটা রুমে, 4-5 জন মিলে তার উপর অত্যাচার করা হতো, তার মুখ বন্ধ করে দেওয়া হতো। এরপরে সে হয় হল ছেড়ে দিত। আর এই হলে থাকা না থাকার বিষয়টা স্বাভাবিকভাবে মনে হতে পারে, যদি অত্যাচার করেই তাহলে হল ছেড়ে দিক, বাইরে থাকুক। কিন্তু আপনারা জানেন ঢাকা শহরে সার্ভাইভ করা মধ্যবিত্ত পরিবারের জন্য সো টাফ। তো তারা এই অত্যাচার সহ্য করত এবং এই গণরুমে থাকতো। কিন্তু গণরুমে থাকার ফলে প্রত্যেকটা স্টুডেন্ট যে পরিমাণ স্বপ্ন নিয়ে, যে পরিমাণ আশা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতো, এই স্বপ্ন প্রথম 2-3 মাসেই ভঙ্গ হয়ে যাবে। তো আমরা চাই এই ধরনের যে ইতিহাস, এই ইতিহাস আমরা তুলে ধরতে চাই। আমরা ডাকসুর মাধ্যমে প্রত্যেকটা সেশনের প্রত্যেকটা স্টুডেন্টদের কাছে আবেদন জানাতে চাই, তাদের গল্পগুলো যাতে উঠে আসে, মানুষ জানুক যে কী পরিমাণ ভয়াবহতার ভিতরে আমরা গিয়েছি। আমি নিজে গিয়েছি, আমার নিজেরও গল্প আছে, আমি চেষ্টা করব আমার গল্পগুলো তুলে ধরার। এবং অন্য যারা শিক্ষার্থীরা আছে, যারা অনেক দূর চলে গেছে, অনেকেই অনেক জায়গায় চলে গেছে, তাদের গল্পগুলো আমরা চাই। তো আমরা ডাকসুর এই আয়োজনটাকে সাফল্যমণ্ডিত হবে আশা করি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা জানেন 5ই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে পুরো বাংলাদেশ মুক্তি লাভ করেছিল। সেই মুক্তি লাভ করার প্রক্রিয়ার অংশ হিসেবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থায়ীভাবে গেস্ট রুম গণরুম মুক্ত হয়েছিল। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্ট রুম গণরুম ছিল এক মূর্তমান আতঙ্কের নাম। এবং এই গেস্ট রুম গণরুম চালু হয়েছিল কবে? সংবাদ মাধ্যম বা হিস্ট্রি ঘাটলে আপনারা দেখতে পাবেন 1990-এর ডাকসুর পরবর্তী সময়ে এই গেস্ট রুম গণরুম চালু হয়েছিল। এবং সেই গেস্ট রুম গণরুম কারা চালু করেছিল 90-এর ডাকসুর পরে আপনারা সবাই ভালো করেই জানেন। সে কারণেই শিক্ষার্থীদের মাঝে নতুন করে যে সকল শিক্ষার্থীরা গেস্ট রুম গণরুমের ভয়াবহতা পর্যবেক্ষণ করেছে, দেখেছে, তাদের কাছে নতুন করে আবারও আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে নবাগত শিক্ষার্থীদের জন্য আবারও গেস্ট রুম গণরুম ফিরে আসবে কিনা। এখানে আমাদের 24-25 সেশনের সোহাইল মাহাদিন আছেন, তিনি ক্যাম্পাসে 5 আগস্ট পরবর্তী সময় এসেছেন, আমাদের ছোট ভাই। তিনি গেস্ট রুম গণরুমের ভয়াবহতা সম্পর্কে জানেন না বা দেখেন নাই। আমার পাশে যিনি উপস্থাপনা করলেন সাদিক মুনেম, তিনি 1 মাস ছাত্রলীগের গণরুমে ছিলেন, গেস্ট রুমে নির্যাতনের শিকার হয়েছিলেন।
এখানে অন্য অন্য যারা আছে প্রত্যেকে গেস্ট রুম গণরুমে নির্যাতনের শিকার। আমাদের আরেকটি ব্যাচ আসতে যাচ্ছে 25-26 সেশন, শীঘ্র ইতিমধ্যে তাদের ভর্তি প্রক্রিয়ার কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যেই তাদের ভর্তি কার্যক্রমের প্রাথমিক কাজ শেষ হয়েছে এবং তারা ঈদের পরে ভর্তি হবে এবং তাদের ক্লাস কিছুদিনের মধ্যে শুরু হবে। তো এই যে 24-25 সেশন এবং 25-26 সেশন, তারা তো জানেন না যে গেস্ট রুম গণরুমে কীভাবে নির্যাতন করা হতো, কি নৃশংসতা চালানো হতো, এবং তাদেরকে ব্যবহার করে আবার কেউ যেত 90-এর ডাকসুর পরবর্তী সময়ে, 90-এর পরবর্তী সময়ে যারা গেস্ট রুম গণরুম চালু করেছিল সেই অপশক্তি আবার যাতে পুনরায় গেস্ট রুম গণরুম চালু করতে না পারে, সেজন্য এই গেস্ট রুম গণরুমের ইতিহাস স্মৃতিচারণ সংরক্ষণ করা অতীব জরুরি। এই নিদর্শনসমূহ সংরক্ষণ করে আসন্ন ব্যাচ সম্পর্কে যারা আসবে নবাগত শিক্ষার্থী তাদেরকে অবগত করা জরুরি যে কোন প্রক্রিয়ায় গেস্ট রুম গণরুম চালু হয়েছিল, কীভাবে গেস্ট রুম গণরুম ফাংশন করতো এবং কীভাবে গেস্ট রুম গণরুমের নির্যাতনগুলো সংগঠিত হতো। সে কারণেই আমরা এই উদ্যোগটি গ্রহণ করেছি, যাতে করে আর কেউ নবাগত শিক্ষার্থীদেরকে গিনিপিগ বানিয়ে রাজনৈতিক সিঁড়ি হিসেবে ব্যবহার করতে না পারে, যাতে আর কেউ নবাগত শিক্ষার্থীদেরকে নির্যাতন করে তাদের পড়াশোনার অধিকার কেড়ে নিতে না পারে। আপনারা জানেন গেস্ট রুম গণরুম মানে ছিল ছাত্রলীগের একটা প্রোগ্রামে সমাবেশস্থলে মাথা বৃদ্ধি করার একটি ক্যান্টনমেন্ট ছাড়া আর কিছুই নয়। এই যে দেখেন একটা দেশ রূপান্তরের নিউজ 8 মে 2024, বিপ্লবের মাত্র মাস দুয়েক আগের, যেখানে কর্মসূচিতে না যাওয়ার কারণে ছাত্রলীগের নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ার কারণে রুমে তালা দিয়ে 12 জন শিক্ষার্থীকে বাইরে থাকতে বাধ্য করা হয়েছে রাত্রেবেলা। এই ধরনের সংবাদগুলো ছিল প্রতিনিয়ত। ছাত্রলীগের প্রোগ্রামে না যাওয়ার কারণে মারধর করা, কিল ঘুষি করা, হাত পা ভেঙে দেওয়া, মেরে ফেলার মতো ঘটনা তো আপনারা দেখেছেন যে বুয়েটে ঘটেছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েও নির্যাতনের শিকার হয়ে হাফিজুর যিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। তো এই ধরনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। হাত পা ভেঙে দেওয়া, হকি স্টিক দিয়ে দাঁত টেনে তুলে ফেলা, হল থেকে 3-4 তলা থেকে ফেলে দেওয়া, এবং ফেলে দেওয়ার পরে সূর্যসেন হলের এই গল্প আমরা শুনেছি এবং আপনারা অনেকেই জানেন। সেখান থেকে 3 তলা থেকে একজন শিক্ষার্থীকে নির্যাতন করে ফেলে দেওয়া হয় মহসিন হল থেকে, এবং সে পড়ে যাওয়ার পরে তার হাত পা ফেটে যায়, ভেঙে যায়, রক্ত ঝরছিল। সে হামাগুড়ি দিয়ে একটি এই রেজিস্টার ভবনের মধ্যে, আপনারা জানেন যে শিক্ষার্থীদের যে বহনকারী যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো রাখা হয়, সেই বাসের অভ্যন্তরে গিয়ে তিনি আশ্রয় নেন। রাত্রেবেলা সেই ব্লাডের দাগ দেখে দেখে সেই বাসের ভিতর থেকে সেই শিক্ষার্থীকে খুঁজে বের করে ছাত্রলীগ তার উপর পুনরায় আবার নির্যাতন করে। এই ধরনের ঘটনাগুলো ছিল নিয়মিত। জিয়া হলে, আমি যে হলে ছিলাম সেই হলে ছাত্রলীগের 12টা রুলস ছিল, 14টা রুলস ছিল, এবং কোনো কোনো সময় চেঞ্জ হইতো, কখনো 12টা, কখনো 14টা রুলস ছিল। ছাত্রলীগকে যারা হলে থাকবে তাদের বাধ্যতামূলক এই রুলসগুলো মানা হইতো। এই রুলসগুলোর মধ্যে কিছু কিছু বিষয় আরমান ভাই এবং রিয়াদ যুবা বর্ণনা করেছেন। এর মধ্যে 5 নম্বর রুলসটা ছিল ছাত্রলীগের সকল প্রোগ্রামে নিয়মিত অংশগ্রহণ করতে হবে। ছাত্রলীগের সকল প্রোগ্রামে নিয়মিত অংশগ্রহণ করতে হবে, নাহলে হলে থাকা যাবে না। তারপরে আপনার 13 নম্বর, ছাত্রলীগ ব্যতীত অন্য কোনো সংগঠনের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই কঠোর ব্যবস্থা মানে হচ্ছে কখনো স্টাম্পদের পিটিয়ে হাত পা ভেঙে ফেলা, কখনোই হকি স্টিক দিয়ে মেরে নির্যাতন করে দাঁত তুলে দেওয়া, কখনো হাত পায়ের নখ তুলে দেওয়া, কখনো সারা রাত বাইরে দাঁড় করে রাখা, সারা রাত কান ধরে দাঁড় করে রাখা, সারা রাত মারধর করা, কখনো হল থেকে বের করে দেওয়া, কখনো মারধর করে প্রভোস্ট নিজে গিয়ে পুলিশে তুলে দেওয়া। এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। আমার জিয়া হলে আমার বড় ভাই ডাকসুর বর্তমান কার্যনির্বাহী সদস্য মিফতাহুল হোসেন আল মারুফ, আপনার তার নাম শুনেছেন। তার শুধুমাত্র একটা মেসেঞ্জারে একজনকে একটা মেসেজ দিয়েছিল যে কোনো একটা ইস্যুতে, রাজনৈতিক ইস্যুতে, সেই ইস্যুটা আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়েছিল, যে কারণে তাকে নির্যাতন করে তৎকালীন প্রভোস্ট বিল্লাল নিজে শাহবাগ থানায় তুলে দিয়ে এসেছিল। এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। যেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব ছিল শিক্ষার্থীদেরকে রক্ষা করা, সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, হল প্রভোস্ট নিজে ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হয়ে ছাত্রলীগের মতো একইভাবে শিক্ষার্থীদেরকে নির্যাতন করতেন। এরপরে এখানে আর একটা 12 নম্বর রুল ছিল যে
ছাত্রলীগ ব্যতীত অন্য কোনো সংগঠন, যেমন ছাত্রদল, ছাত্র শিবির, বাম সংগঠন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। মানে এইরকম প্রায় 14টা রুল ছিল যে আপনি কি করবেন, কাকে সালাম দিতে হবে, কোথায় খাইতে পারবেন না, কোন রুমে যাইতে পারবেন না, ট্রাউজার পরতে হবে, রাত্রে কীভাবে ঘুমাইতে হবে, কই ঘুমাইতে হবে, সেই রুলস ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় অলমোস্ট 150টার মতো গণরুম ছিল। তো এই যে ডেইলি ক্যাম্পাসের নিউজ, তৎকালীন সাংবাদিকরা, মেন স্ট্রিম মিডিয়া নিউজ করতে ভয় পেত, তারা নিউজ পর্যন্ত করতো না যে গেস্ট রুম গণরুমে কীভাবে নির্যাতন করা হয়। তৎকালীন প্রায় 150টি গণরুমের তথ্য আপনার ডেইলি ক্যাম্পাসের সাংবাদিকরা খুঁজে বের করেছিল, এবং এক একটা রুমে প্রায় ছোট্ট রুম, যেই রুমে মনে করেন যে বৈধতা মূলত 4 জনের রুম, সেই 4 জনের রুমে 30 জন, 25 জন, 26 জন, 30 জনকে গাদাগাদি করে রাখা হইতো। এইগুলো কেন রাখা হইতো তার বেশ কিছু কারণ আছে। যারা ছাত্রলীগের পোস্টেড ছিল তারা সিঙ্গেল রুম নিয়ে থাকতো। সিঙ্গেল রুম নিয়ে থাকার কারণে যে সকল শিক্ষার্থীদের বৈধ সিট, তারা বৈধ সিটে থাকতে পারতো না, তাকে বাধ্য হয়ে এক রুমে 30 জন 40 জন করে থাকতে হইতো। আর এই বৈধ সিটগুলো 4 জনের সিট 1 জন, 4 জনের সিট 2 জন, এরকম করে সিঙ্গেল রুমে থাকতো। এমনকি কেউ কেউ 3-4টা রুম দখল করে থাকতো। ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, বর্তমানে জেলে আছেন, তানভীর হাসান সৈকত।